স্বর্ণলতা। লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। নবম পরিচ্ছেদ। মিত্রলাভ। পূর্ব অধ্যায়ের শেষে যে পথিকের কথা বলা হইয়াছে সে কৃষ্ণবর্ণ, দীর্ঘাকার ও অপেক্ষাকৃত কৃশ, বয়স 32-33, বাম করে তামাক সাজা কলিকা সহ হুকা, বাম স্কন্ধে একখানি ময়লা বস্ত্রাবৃত একটি বেহালা ঝুলানো, দক্ষিণ করে একগাছি তলতাবাসের ছড়ি, পায়ে জুতা নাই, একখানি মলিন বস্ত্র পরিধানে, কটিদেশ হইতে গলা পর্যন্ত অনাবৃত, মস্তকে চাদর একখানি পাগড়ি করিয়া বাঁধা, কোমরে একটি ক্ষুদ্র বোঁচকা। এই অবস্থায় পথিক যখন বিধুভূষণের নিকট গিয়া ছড়িগাছি রাখিয়া বসিল তখন তাহার কলেবর উত্তম কালিতে একটি জীবন্ত উঁয়ার ন্যায় শোভা পাইতে লাগিল। বিধুভূষণ অন্য মনে নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছিলেন, সুতরাং পথিক অগ্রসর হইয়া যে তাহার নিকটে আসিয়া বসিয়াছে তাহা তিনি জানিতে পারেন নাই, কিন্তু হঠাৎ হুকার টান শুনিয়া সেই দিকে চাহিলেন। তাহার বোধ হইল যেন পথিক বৃক্ষ হইতে সেই দণ্ডে নামিয়া আসিল। চমকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কে? বিধুভূষণ ভয় পাইয়াছেন বুঝিয়া পথিক উত্তর করিল, আমি মানুষ। ভয় কি? রামার মাঝে বলেছিল রাত্রে নদী পার হয়, দিনের বেলায় কাকের ডাকে মূর্ছা যায়। তুমি যে তাই হলে। একা বিদেশে আসতে পারো আর মানুষ দেখে ভয় পাও? বিধুভূষণ পথিকের কথা শুনিয়া হাস্য করিয়া কহিলেন, ঠিক কথা, কিন্তু আমি তো ভয় পাই নাই। তোমার নাম কি? পথিক উত্তর করিল, আমার নাম নীলকমল, বাড়ি রামনগর, কালাচাঁদ ঘোষের ছেলে আমি। আমরা দেবনাথ বোসের প্রজা। নীলকমলের বেশি কথা কহা একটা রোগ ছিল। বিধুভূষণ তাহার কথা শুনিয়া তাহার বুদ্ধির দৌড় টের পাইলেন। আরো অধিক কথা শুনিবার জন্য জিজ্ঞাসা করিলেন, দেবনাথ বোস কে? নীলকমল বিস্ফারিত চক্ষে বিস্ময়ব্যঞ্জক স্বরে কহিল, দেবনাথ বোস কে? তাহার বিশ্বাস ছিল দেবনাথের মতন ধনী আর দ্বিতীয় নাই। হ্যাঁ, দেবনাথ কে? আমি তো জানি না। দেবনাথেরা আগে রাজা ছিল, বর্গির হাঙ্গামে রাজত্বে যায়, কিন্তু এখনো তারা খুব বড় মানুষ। তুমি তাদের নাম শোনোনি? এ আশ্চর্য কথা। বিধু হবে বলিয়া চুপ করিলেন। নীলকমল অনেকক্ষণ হুকা টানিয়া হুকাটির মুখ বাম হস্ত দ্বারা পরিষ্কার করিয়া দক্ষিণ হস্ত দ্বারা বিধুভূষণের দিকে ধারণ করিয়া জিজ্ঞাসা করিল, তোমরা, আপনারা? বিধুভূষণ হাসিয়া কলিকাটি লইয়া কহিলেন, আমরা ব্রাহ্মণ। বিধুভূষণ তামাক খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথায় যাচ্ছ? নীলকমল উত্তর করিল, আর কোথায়, পয়সার চেষ্টায়। দুঃখের কথা কি কব, আমরা 3 ভাই। আমার দাদার নাম কেষ্টকমল, আমার ছোট ভাইয়ের নাম রামকমল। তারা কিছুই করে না, সকলেই আমি যা আনবো তাই খাবে। একা মানুষ, জাত ব্যবসায়ে আর সংসার চালাতে না পেরে এখন বিদেশে বেরিয়েছি। দেখি বিদেশে টাকা আছে কি না। নীলকমলের কথা শুনিয়া বিধুর পক্ষে হাস্য সংবরণ করা অতি কষ্টকর হইল, কিন্তু নীলকমল দুঃখ করিয়া যাহা বলিতেছে তাহাতে হাসা অনুচিত মনে করিয়া কহিলেন, বিদেশে টাকা আছে কিনা দেখতে চাও, কিন্তু দেখতে পাবে যে, তার প্রমাণ কি? নীলকমল দক্ষিণ হস্ত দ্বারা বেহালাটি উঠাইয়া বিধুভূষণকে দেখাইয়া কহিল, গুণ, গুণ না থাকলে বলি, গুরুজির আশীর্বাদে আমার আর অন্য চিন্তা নাই। এখন বড় মানুষ হওয়াই বাকি। বিধু মনে করিলেন হতেও পারে নীলকমল একজন ভালো বেহালাদার, কিন্তু কথাবার্তা শুনে তো তার কিছুই বোধ হয় না। একবার পরীক্ষা করা যাক।
পরে প্রকাশ্যে কহিলেন, একবার বাজাও দেখি। নীলকমল অবিলম্বে বেহালাটি খুলিয়া দুই চারিবার তার কানমোড়া দিয়া বাজাইতে আরম্ভ করিল। মাথায় এমনই দুলিতে লাগিল যে বিধুর বোধ হইতে লাগিল নীলকমলের মৃগী রোগ উপস্থিত হইল। চক্ষু ঘুরিতে লাগিল এবং সর্বশরীর কাঁপিতে লাগিল। অতি কষ্টে হাস্য সংবরণ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি গাইতে পারো? নীলকমল হাঁ বলিয়া বেহালার গট ছাড়িয়া দিয়া গান ধরিল এবং বেহালার সঙ্গে সঙ্গে নিজেও আরম্ভ করিল। পদ্ম আঁখি আজ্ঞা দিলে পদ্ম বনে আমি যাব, আনিয়ে নীল পদ্ম সে নীল পদ্ম চরণ পদ্মে দিব, পদ্ম আঁখি আজ্ঞা দিলে। আচ্ছা আচ্ছা, পদ্ম আঁখি আজ্ঞা দিলে পদ্ম বনে আমি যাব, আনিয়ে নীল পদ্ম সে নীল পদ্ম চরণ পদ্মে দিব। গান শোনা দূরে থাকুক, নীলকমলের হাব ভাব মুখভঙ্গি দেখিয়া বিধু আর হাসি রাখিতে পারিলেন না। নীলকমল তদ্দর্শনের আগত হইয়া গীত বাদ্য বন্ধ করিয়া কহিল, দাদা ঠাকুর বলেছিল নীলকমল দেনা বনে মুখটা ছড়াইও না। তোমরা এর কি বুঝবে? যদি ওস্তাদজি কি কালীনাথ দাদা হতো তবে তারা বুঝতে পারত। ছেলে মানুষের মতো হাসলে হয় নাশ। গোবিন্দ অধিকারী আমাকে 10 টাকা মাইনে দিতে চেয়েছিল, আমি যাইনি। কত খোসামদ, তবু না। প্রথম প্রথম নীলকমলের বেহালার হাত মন্দ ছিল না। গোবিন্দ অধিকারী মনে করিয়াছিল ভালো শিক্ষা পাইলে নীলকমল ভালো হইতে পারে, এজন্য 5 টাকা বেতন দিয়া নিজের সঙ্গে রাখিতে ইচ্ছা করিয়াছিল। নীলকমল তদবধি মনে করিল সে একজন তানসেন হইয়াছে, আর কাহাকেও তৃণজ্ঞান করিত না। যে সকল বই শিখিয়াছিল তাহার মধ্যে নিজের টিপ্পনী প্রবেশ করাইল, মাথা কাঁপানো ধরিল, মুদ্রা দোষ সংগ্রহ করিল এবং অন্যান্য নানা কারণ প্রযুক্ত অল্প দিনের মধ্যেই একজন অসহনীয় বাদ্যকর হইয়া উঠিল। গোবিন্দ অধিকারী যে নীলকমলকে সঙ্গে রাখিতে চাহিয়াছিল সেই নীলকমলের শনি হইল। নীলকমল তদবধি লেখাপড়াকে তুচ্ছ জ্ঞান করিতে লাগিল। লেখা কি? নীলকমল কহিত কলম দিয়া আঁকড় বের করা, অর্থাৎ অক্ষর বের করা, আর বাজনা কাঠের ভেতর থেকে কথা বের করা। লেখা ইচ্ছা করলে সকলেই শিখতে পারে, কিন্তু বাজনা শিখতে মা সরস্বতীর বিশেষ করুণা চাই। এই অবধি সে জাতীয় ব্যবসায় ত্যাগ করিল। পূর্বে সন্ধ্যার পর একটু একটু বাজাইত। গোবিন্দ অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হওয়া অবধি সমস্ত দিন বেহালা ভিন্ন আর কিছু নীলকমলের হাতে দেখা যাইত না। কৃষ্ণকমল পাড়ার লোকের গাভী দহন করিত এবং প্রতি গরুতে 2 আনা বেতন পাইত। যেদিন বেতনগুলি আনিয়া বাড়ি রাখিত, নীলকমল অবিলম্বে চুরি করিয়া লইয়া একটি নতুন বেহালা কিনিত। উপায়ান্তর না দেখিয়া কৃষ্ণকমল নীলকমলকে বাড়ি হইতে বহিষ্কৃত করিয়া দেয়। নীলকমল গমনকালে বলিয়া গেল, তোরা মুড়ি মিছরি সমান দর করলি, কিন্তু আমি যে কত বড় একটা লোক তা তোরা টের পেলি নে, এই দুঃখ। ভালো, আমি চললেন। ফিরে এলে তোরা যদি আমার দুয়ারে বসে কাঁদিস তবু এক মুঠ অন্ন দেব না। বিধুভূষণ নীলকমলকে সান্ত্বনা করিবার জন্য জিজ্ঞাসা করিলেন। নীলকমল অতি অহংকার সত্ত্বেও মন্দ লোক ছিল না, এজন্য একটু হাসিয়া উত্তর করিল, না, একটা সম্বন্ধ স্থির করে দিতে পারো? চেষ্টা না করলে কেমন করে বলবো, কিন্তু আপাতত তুমি কোথায় যাচ্ছ? কলিকাতায় গোবিন্দ অধিকারীর কাছে যাচ্ছি। সে 4-5 বছর হলো আমাকে 10 টাকা করে মাইনে দিতে চেয়েছিল। তারপর আমি কত শিখেছি। 2-1 সময় ওস্তাদজিও আমার কাছে এখন লজ্জা পান।
এখন 20 টাকা না হয় 15 টাকা তো পাবোই। তার 5 টাকা খাবো আর 10 টাকা বাঁচাবো। 1 বছরের মধ্যেই বিয়ে করতে পারবে না? বিধুভূষণ নীলকমলের প্রফুল্লতা দর্শন করিয়া প্রথমত আহ্লাদিত হইলেন, মনে করিলেন পাগলের মনে সদাই সুখ বলে, তা বড় মিথ্যা নয়। এর অবস্থা আমার মতনই দেখছি। দেশের মধ্যে আমি যথার্থই ভালো বাজাইতে পারি, এ নির্জলা মূর্খ। তবু কলিকাতায় গেলেই 15 টাকা বেতন পাইবে, ইহার দৃঢ় বিশ্বাস আছে। হায়, আমি যদি এর মতন চিন্তা শূন্য হইতে পারিতাম। কিন্তু আবার এই ভাবিয়া দুঃখিত হইলেন, নীলকমল দেখিতেছি কখনোই বাড়ির বাহির হয় নাই। নৈরাশ্য কাহাকে বলে জানে না। ইহার যে চাকরি হইবে এ স্বপ্নের অগোচর। যখন জানিতে পারিবে যে চাকরি হইল না, তখন আর এর দুঃখের সীমা থাকিবে না। ক্ষণকাল এই প্রকার চিন্তা করিয়া বিধুভূষণ জিজ্ঞাসা করিলেন, নীলকমল, তুমি আর কখনো বিদেশে গিয়াছিলে? নীলকমল কহিল, না। বিধুভূষণ জিজ্ঞাসা করিলেন, তুমি কেমন করে তবে একা কলিকাতায় যাবে? কে রাস্তা বলে দেবে? রাস্তার লোক রাস্তা বলে দেবে, কানের জল জল দিলে বেরোয়। বিধুভূষণ মনে করিলেন, আমি একাকী, ইহাকে সঙ্গে লইলে হয়, কিন্তু নিজের খরচের অপ্রতুল, ইহাকে আবার খেতে দিতে হলে তো যাতে 5 দিন চলবে তা 2 দিনে শেষ হয়ে যাবে। কিয়ৎক্ষণ ভাবিয়া জিজ্ঞাসা করিলেন, নীলকমল, তুমি যে কলিকাতা যাবে খরচপত্র এনেছ? খরচপত্রের মধ্যে এই বেহালা, সকলে তো আর তোমার মতো বাজনা শুনে হাসে না। রাস্তায় যদি একজন গুণী লোক পাই তো এক দণ্ডে 5 দিনের জোগাড় করে নিতে পারবো। যে পদ্ম আখির গানটা শুনে তুমি হাসলে, কত লোক উহা শুনে কেঁদেছে। আমি তো তোমার গানে হাসি নাই, তোমার মাথা নাড়া দেখে হাসি এলো। তুমি যদি গান বাজনা জানতে তবে এমন কথা বলতে না। তালের সময় তাল না দিয়ে কি কেউ থাকতে পারে? গাইয়ে বাজিয়ে লোকের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করে দেখো। তা জিজ্ঞাসা করা যাবে, কিন্তু আমি আর এক কথা ভাবছি। আমিও কলকাতায় যাচ্ছি, চলো দুজনে একত্র হয়ে যাই। তাহলে তো ভালোই হয়, কিন্তু একটা বন্দোবস্ত আগে করা ভালো। আমি বাজিয়ে গিয়ে যেখানে যা পাবো তুমি তার ভাগ পাবে না। বিধুভূষণ সহজেই সম্মত হইলেন। অতঃপর নীলকমল গুনগুন করিয়া পদ্ম আঁখি আজ্ঞা দিলে গাইতে গাইতে, আর বিধুভূষণ ভবিষ্যতের বিষয় ভাবিতে ভাবিতে উভয় বৃক্ষমূল হইতে প্রস্থান করিলেন। নীলকমল পদ্ম আঁখির গানটা বড়ই ভালোবাসিত এবং এতই গাইত যে যদি গানটি কোনো জড় পদার্থ হইত তবে পাষাণের মতো কঠিন হইলেও ক্ষয় হইয়া যাইত।